এই শুরু হলো আজকের দিন। সকাল কারো হয় সূর্য ওঠার আগে, কারো ঘুম বেলা গড়িয়ে ভাঙলেও দিন কিন্তু বসে থাকে না। সকালেই তাই আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই একটি চমৎকার দিন। আমরা মনে করি প্রতিটি দিনই সবচেয়ে সেরা, তাই প্রতিটি দিন সুন্দর হয়ে উঠুক সবার জন্যে। চ্যানেল 24-এর সকালের আয়োজন সবাইকে নিয়ে নতুন দিনটিকে সফল ও সুন্দর করার আয়োজন। শুভ সকাল, আমন্ত্রণ সকাল 24-এ। আজ বুধবার 11 আষাঢ় 1432 বঙ্গাব্দ এবং 25 জুন 2025 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, আজ আয়োজনের শুরুতেই আমরা পত্রিকায় চলে যাব, দেখে নেব আজকের দিনের প্রথম পাতায় কি কি শিরোনাম করা হয়েছে। শুরু করছি সমকাল দিয়ে। যুদ্ধবিরতির ঘোষণা, ট্রাম্পের লঙ্ঘনের অভিযোগ দুপক্ষের। অনেকটা আকস্মিকভাবে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার রাতে কাতার ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘন্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গোল বেঁধেছে গবেষণায়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের করা 8টি গবেষণার মান নিয়ে প্রশ্ন উঠেছে। আমের বাজার ভালো না, গরমে একসঙ্গে পাকছে সব জাতের আম। ঈদের দীর্ঘ ছুটি সহ নানা কারণে ভরা মৌসুমে বাজারে ধস। মনপ্রতি দিতে হচ্ছে 50 থেকে 52 কেজি আম, তবু ন্যায্য মূল্য মিলছে না। নাটকীয় ঘোষণার নেপথ্যে যা ঘটেছিল, কাতারে মার্কিন সেনা ঘাঁটিতে হামলার কয়েক ঘন্টা পরই নাটকীয়ভাবে যুদ্ধবিরতি ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের দৌড়ঝাঁপ করতে দেখা যায়। দর্শক, সমকালের প্রথম পাতা তো আমরা পড়ছিলাম। সমকালের মূল কাগজের ভেতরে ফিচার আয়োজন রয়েছে শৈলী, আপনারা চাইলে নজর দিতে পারেন। দর্শক, এবারে আমরা চলে যাব প্রথম আলোতে। যুদ্ধবিরতিতে ইরান ইসরায়েল, যেমনটি আমরা সমকালেও পড়ছিলাম। ইরান ইসরায়েল সংঘাত, 12 দিনের সংঘাত শেষে ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা। রাজনৈতিক অনিশ্চয়তা সহ 4 কারণে অর্থনীতি খারাপ, IMF এর বিবৃতি। চলমান ঋণ কর্মসূচি থেকে 2 কিস্তির $137 কোটি আগামীকাল বাংলাদেশের হিসাবে জমা হবে। রাজনৈতিক অনিশ্চয়তা আছে, এ নিয়ে কারো দ্বিমত নেই। বিনিয়োগ স্থবিরতাও কাটেনি। IMF অর্থনীতির কিছু বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, যা ঠিকই আছে বলেছেন জাহিদ হোসেন, সাবেক মুখ্য অর্থনীতিবিদ, বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়। দেশে চালু হলো গুগল প্লে। গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় এই ডিজিটাল লেনদেন সেবা চালু করেছে সিটি ব্যাংক। দর্শক, প্রথম আলোর প্রথম পাতাও দেখে নিচ্ছিলাম, এবারে আমরা চলে যাব কালের কণ্ঠে। যুদ্ধবিরতি নিয়ে আরও একটি শিরোনাম করা হয়েছে, 12 দিন পর যুদ্ধবিরতি। তেহরানে ফিরল আনন্দ কোলাহল। তেহরান থেকে গাজী আব্দুর রশিদ। 12 দিনের যুদ্ধের মাথায় অবশেষে ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হলো। বর্তমান পরিস্থিতিতে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বেশি জরুরি। অলিম্পিক ডেতে সেনাপ্রধান। সবার মাথায় হাত, মালেকের বাজিমাত। স্বাস্থ্যের কেনাকাটায় 15% কমিশন মন্ত্রীপুত্র রাহাত মালেকের পেটে। দুদকের হিসাবে জাহিদ মালেকের সম্পদ 1224 কোটি টাকা। দর্শক, কালের কণ্ঠে শিরোনামের পরে আমরা চলে যাব দৈনিক ইত্তেফাকের শিরোনামে। আবার পরমাণু কর্মসূচি শুরু করার ঘোষণা ইরানের। সরকার পরিবর্তন নয়, তবে তেহরান পরমাণু অস্ত্র বানাতে পারবে না বলেছেন ট্রাম্প। 7 বিভাগীয় শহরে হবে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। একনেকের 17 প্রকল্প অনুমোদিত। দেশের 7টি বিভাগীয় শহরে 200 শয্যা বিশিষ্ট মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ সহ 8,974 কোটি 28 লাখ টাকা ব্যয় সংবলিত 17টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে থাকায় হত্যা মামলায় ফাঁসানো হয়। সংবাদ সম্মেলনে বেরোবি শিক্ষক মাহমুদুল হক।
দর্শক, দৈনিক ইত্তেফাকের পরে আমরা চলে যাব সবশেষে যুগান্তরের শিরোনামগুলোতে। অবশেষে হার মানল ইসরায়েল, মার্কিন ঘাঁটিতে হামলার পর যুদ্ধবিরতি। 6 জনকে পুড়িয়ে মারায় 16 জনের সম্পৃক্ততা মিলল। আশুলিয়া হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিল। একজনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়, যাচাই বাছাই শেষে ফরমাল চার্জ দাখিল করবে প্রসিকিউশন। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি 1 জুলাই। গুমের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ল। দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেল জামায়াত। নির্বাচন কমিশনে নিবন্ধন ফিরে পেল জামায়াত ইসলামী। দর্শক, পত্রিকা তো পড়ছিলাম, পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলোতে আমরা চোখ বুলিয়ে নিচ্ছিলাম। এবার একটু ডেঙ্গু পরিস্থিতির খবর জানবো। ডেঙ্গুর প্রকোপ দিন দিন বেরিয়ে চলেছে। ঢাকার বাইরে কিন্তু এর প্রকোপ একটু বেশি বলা যায়। আমরা একটু গাজীপুরের খোঁজ খবর নিয়ে আসবো। গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, শুভ সকাল। ডেঙ্গুর প্রকোপ তো বেরিয়ে চলেছে, মৃত্যুর মিছিলে যেন বয়েই চলেছে। গাজীপুরে কি অবস্থা আমাদের জানাবেন। সারিকা, রাজধানী ঢাকার পাশের জেলা গাজীপুর, আপনি জানেন এই জেলায় কিন্তু প্রতিদিনই নতুন নতুন রোগী আক্রান্ত হচ্ছে এবং সবচেয়ে বড় বিষয় হলো এখানে কিন্তু মৃত্যুর সংখ্যাটি নেই, কেননা যে সমস্ত রোগী আসলে সেই পর্যায়ে দেয় তাদেরকে কিন্তু ঢাকাতে প্রেরণ করা হয়। আমরা যেটি দেখেছি প্রতিদিনই কিন্তু গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ যে হাসপাতাল রয়েছে সেখানে রোগী ভর্তি হচ্ছে। গতকালও কিন্তু 8 থেকে 10 জন রোগী নতুন ভর্তি হয়েছে। তো যারা ভর্তি হচ্ছে তাদের অধিকাংশই কিন্তু সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। তো আপনি জানেন দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুর সিটি কর্পোরেশন। এই সিটি কর্পোরেশনের বিশেষ করে টঙ্গী, কোনাবাড়ি এবং সদরের যে সমস্ত এলাকা রয়েছে, সদর থানার এই সমস্ত এলাকায় কিন্তু প্রতিদিনই নতুন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে এবং সংখ্যাটাও কিন্তু আশঙ্কাজনক, সেটি আমাদেরকে স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন। তো এর বাইরে যে সমস্ত উপজেলা রয়েছে সেই উপজেলাতেও রোগী আছে, কিন্তু সিটি কর্পোরেশনের এলাকার তুলনায় সেই এলাকাতে কম। তো স্থানীয়রা যেটি বলছেন, আসলে যখন সিটি কর্পোরেশন মেয়র এবং কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে, এই কারণে গত বছরের তুলনায় এবছর কিন্তু মশক নিধনের কোনো ঔষধই তাদের চোখে পড়েনি এবং যে মশক নিধনের কার্যক্রম সেটি কিন্তু এখনো সিটি কর্পোরেশন থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, সেটি অভিযোগ করছেন। তো সিটি কর্পোরেশন থেকে আসলে যেটি বলা হচ্ছেন, যে সমস্ত কাউন্সিলর নয় কিন্তু ওয়ার্ড ভিত্তিক যে সমস্ত লোক নিয়োগ দেওয়া আছে তাদেরকে আসলে মশক নিধনের জন্য সকল ব্যবস্থা করা হয়েছে এবং তারা সেই ব্যবস্থা নেবেন এমনটি নির্দেশনা দেওয়া আছে, সেটি সিটি কর্পোরেশন বলছে। কিন্তু বাস্তব চিত্র হলো কোনো এলাকায় আজ পর্যন্ত কিন্তু এই বছর আসলে মশক নিধনের কোনো ঔষধই বিতরণ করা হচ্ছে না, সেটি দাবি করছে। তো যেন কার্যকরী পদক্ষেপ নেওয়া হয় সেটি আসলে সরকারের প্রত্যাশা। এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, ঘন ঘন বৃষ্টি হচ্ছে আর এর ফলে কিন্তু খাবারের প্যাকেট কিংবা পাত্রে পানি জমার একটা প্রবণতা আমরা দেখছি, যেটি অপসারণও করা হচ্ছে না। তাই মশার প্রজননও কিন্তু বেরিয়ে চলেছে। তাই এই সময়টাতে সাবধানে থাকতে হবে, আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, নিজে এবং পরিবার আশেপাশের সবাইকে নিয়ে সুস্থভাবে বাঁচতে হবে। দর্শক, এই ছিল আমরা জানছিলাম ডেঙ্গু পরিস্থিতির খবর। এবার একটু আমরা চলে যাব আজকের আবহাওয়া বার্তায়। আমরা বলছিলাম ঘন ঘন বৃষ্টি হচ্ছে, আজকের দিনের কি অবস্থা, কি পূর্বাভাসে রয়েছে সেটি জানবো। সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রা রেকর্ড আমরা জানবো। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 35.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 28.2 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 34 এবং সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ 31.3 এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ 33.4 এবং সর্বনিম্ন 27.3 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ 34.5 এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ 34 এবং সর্বনিম্ন 26.3 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ 33.6 এবং সর্বনিম্ন 27.8 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ 32.2 এবং সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবানে 23.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা শ্রীমঙ্গলে 36 ডিগ্রি সেলসিয়াস। আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আজ সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দর্শক, সকাল সকাল আপনাদেরকে একটু সিরাজগঞ্জে নিয়ে যাব। সিরাজগঞ্জের একটি দারুণ গল্প শোনাবো আপনাদের।
গ্রামের একটি প্রত্যন্ত অঞ্চলে ড্রাগন বাগানে ঘুরতে নিয়ে যাব। পেশায় গ্রাম্য চিকিৎসক ইদ্রিস আলী, এখন ড্রাগনের সফল ব্যবসায়ী। এই ড্রাগন চাষে উদ্যোগী হওয়ার গল্পই আমরা জানবো। সহকর্মী হীরক গুণ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। হীরক গুণ, শুভ সকাল। যেমনটি বলছিলাম, গ্রাম্য চিকিৎসক ইদ্রিস আলী একজন সফল উদ্যোক্তা। এখন তিনি মাসে ভালো আয় করছেন, সেই গল্পটাই শুনবো। শুরুটা কিভাবে হচ্ছিল সেই গল্প শুনবো, এবং নতুনদের জন্য তার পরামর্শ কি থাকছে, এবারে লাভের আশা কতটা দেখছেন। পেছনে দেখতে পাচ্ছি সেই ড্রাগন বাগানটি, আমরা ঘুরেও দেখতে চাই। আসলে আজকে আমরা রয়েছি সিরাজগঞ্জের একটি প্রত্যন্ত গ্রাম, যেটি বহুলি ইউনিয়নের ব্রহ্মখোলা গ্রাম। ঠিক এই গ্রামেই কিন্তু একটি বিশাল আকারে ড্রাগন বাগান কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। যদি আমরা একটু দেখাই, দেখতে পারবেন যে ঠিক এই যে সিরাজগঞ্জ সদর উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম বহুলি ইউনিয়নের ব্রহ্মখোলা, ঠিক সেই গ্রামেই কিন্তু প্রায় 2 বিঘা জমির উপরে কিন্তু ড্রাগন বাগান গড়ে তোলা হয়েছে। এবং যিনি এই বাগানটি করেছেন তিনি কিন্তু পেশায় ছিলেন একজন গ্রাম্য চিকিৎসক। দীর্ঘদিন তিনি গ্রামের মানুষকে কিন্তু চিকিৎসা সেবা দিচ্ছিলেন। এরপরে তার যে নিজস্ব জমি ছিল প্রায় 2 বিঘার মতো, তিনি সেই 2 বিঘা জমির উপরে কিন্তু গড়ে তুলেছেন একটি বিশাল ড্রাগন বাগান। এখন কিন্তু সেই ইদ্রিস আলী গ্রাম্য ডাক্তারের থেকে কিন্তু একজন সফল কিন্তু কৃষক হয়ে উঠেছেন এই এলাকার মানুষের কাছে। যে ইদ্রিস আলী কিন্তু তার যে নিজস্ব পরিচর্যা কিন্তু নিয়মিত তিনি করে যাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন। এবং আরেকটি বিশেষত্ব বিষয় যে সিরাজগঞ্জের এই ড্রাগন বাগানে কিন্তু এটি নতুনত্ব এসেছে, যেখানে পানি সাশ্রয়ী যেটি প্রযুক্তি সেখানে করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে সেই যে পানি দেওয়া হচ্ছে, সেই পানি কিন্তু পুরো বাগানটিতে কিন্তু ছেয়ে যাচ্ছে, আপনারা দেখছেন। এবং সেইটি যেটা স্থানীয় একটি সংস্থা, যেটি এনডিপি সহায়তায় পিকেএস এই সহযোগিতা করছেন তার এই বাগানটিতে। এবং তিনি যেটি বলছেন যে তার এই বাগানে যে খরচ করেছিলেন প্রথমে 2023 সালের জানুয়ারি মাসে কিন্তু প্রায় 8 লাখ টাকা খরচ করে তিনি এই বাগানটি গড়ে তুলেছিলেন। ঠিক পরের বছরেই কিন্তু তিনি প্রায় 5 লক্ষ টাকার ফল কিন্তু তিনি বিক্রি করেছিলেন। এবং তিনি যেটি বলছেন যে এই ড্রাগনের একটি চাহিদা বেড়ে যাওয়ায়, কারণ উচ্চ মূল্যের ফল হওয়ায় এই ড্রাগনের কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে সিরাজগঞ্জে, যে কারণে কিন্তু জেলার বিভিন্ন স্থান থেকে যারা ফল চাষি তারা কিন্তু তার এই বাগান থেকে ফল নিয়ে যাচ্ছে। ঠিক আমাদের মাঝে এখন আমরা দেখতে পাচ্ছি যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রয়েছে, আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই যে আসলে এই যে সিরাজগঞ্জের বিশাল ড্রাগন বাগান, আসলে ড্রাগন ফল সিরাজগঞ্জের মাটি কেমন এবং কেমন সফলতা পাচ্ছে কৃষকরা। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমাদের সিরাজগঞ্জ জেলায় বিভিন্ন ধরনের ফসল হয়, পাশাপাশি আমরা উচ্চমূল্য ফসল, বিশেষ করে আমাদের ড্রাগন, আমরা এটা সম্প্রসারণের চেষ্টা করছি। এখানে আপনারা জানেন যে আমরা এখন কৃষি উদ্যোক্তা তৈরি করতে চাচ্ছি এবং আমরা বাণিজ্যিক কৃষির দিকে যেতে চাচ্ছি। সেই ধারাবাহিকতায় আমরা এগুলো সম্প্রসারণের চেষ্টা করছি। আমরা যে বাগানে আছি, আমাদের এই চাষি ইদ্রিস ভাই, সে একজন সফল চাষি, তাকেও আমরা কৃষি বিভাগ থেকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি। আপনি যেটি বলছেন যে বিভিন্ন প্রশিক্ষণ কিন্তু দেওয়া হচ্ছে যারা এই চাষ করছে উদ্যোক্তাদের। যদি আপনাদের একটু বাগানটি ঘুরিয়ে দেখাতে চায়, যে দেখবেন যে খুব সুন্দর একটি বাগান কিন্তু সেখানে রয়েছে। এবং সবচেয়ে বেশি যেটি আকর্ষণীয় যে স্প্রিংলার পদ্ধতিতে কিন্তু সেচ দেওয়া হচ্ছে, এটি কিন্তু সিরাজগঞ্জে এটি প্রথম রয়েছে। সবকিছু মিলে যে ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যদি একটু ঘুরিয়ে আপনাদের এই ড্রাগন ফলগুলো দেখাতে চাই, যে প্রায় আর 1 সপ্তাহ পরেই কিন্তু এই ফলগুলো পাকবে। তারপরে কিন্তু যেটি ইদ্রিস আলী সে কি ফলগুলো কিন্তু বিক্রি করবে। তিনি যেটি বলছেন যে এই ড্রাগন ফল বিক্রি করে তার এবার আশা যে প্রায় 10 লক্ষ টাকা কিন্তু এই জমি থেকে আয় করবেন। এবং তার এই ফসল দেখার পাশাপাশিও এই গ্রামের অনেকেও কিন্তু বেশ আগ্রহী হয়ে উঠছেন এই ড্রাগন চাষে। সারিকা। হীরক গুণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গ্রাম্য চিকিৎসক থেকে একজন সফল উদ্যোক্তা 2 বিঘা জমিতে চাষ করছেন ড্রাগন। আর এই ব্যাপক উৎপাদনের ফলে কিন্তু একটি বিদেশি ফল ক্রমান্বয়ে হয়ে উঠছে একটি নিজস্ব দেশি ফল। দর্শক, এই মুহূর্তে সকাল 24-এর সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছে আরও আয়োজন নিয়ে, আমাদের সাথেই থাকুন।
বিরতির পর আবারও আমন্ত্রণ সকাল 24-এ। দর্শক, আমরা সমকালের শুরুতেই পড়ছিলাম আম নিয়ে একটি শিরোনাম করা হয়েছে যে গরমের প্রভাবে আমের অবস্থা একটু নাজেহালি বলা যায়। ঈদের দীর্ঘ ছুটির সহ নানা কারণে ভরা মৌসুমের বাজারে ধস। আমরা মৌসুমি ফল আমের কথা বলছিলাম, বাজারে নানান ফলের সমাহার। এবার একটু আমরা লটকনের খবর জানব। নরসিংদীর শিবপুর ও বেলাবো উপজেলার চাষিদের কাছে লাভজনক ফল সুস্বাদু লটকন। স্থানীয় চাহিদা মিটিয়ে যা রপ্তানি করা হয় বিদেশেও। তবে এবার বৈরী আবহাওয়ায় বিপর্যয় ঘটেছে লটকনের ফলনে, যেমনটি আমরা আমের ক্ষেত্রেও দেখছিলাম। আমরা আরও বিস্তারিত জানবো। ভালো দাম পাওয়ার পরও কৃষকদের দুশ্চিন্তার কথা জানবো। খরচ তোলা নিয়েই তারা রয়েছেন ভীষণ দুশ্চিন্তায়। একটি প্রতিবেদন এবারে আমরা দেখব। লালমাটির এলাকা নরসিংদী জেলার শিবপুর, বেলাবো এবং রায়পুর উপজেলা। এসব অঞ্চলের ভেতরে ঢুকলেই চোখে পড়বে ছায়াঘেরা লটকন বাগান। মাটি এবং আবহাওয়া লটকন চাষের জন্য উপযোগী, আবার কম খরচে লাভ বেশি, তাই বাড়ছে এই ফলের চাষ। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হয় এই অঞ্চলের লটকন। তবে এবার চাষিদের মাথায় হাত। লটকনের ফুল আসার সময় অতিরিক্ত তাপমাত্রা ও বৃষ্টির অভাবে ঝরে গিয়েছে ফুল, তাই এবারে ফলন নেমেছে গতবারের অর্ধেকেরও নিচে। আগের বছরতে এবছর ফলন খুব কম আছে, আগের বছর খুব ভালো ছিল। গৃহস্থরা দাম ভালো আছে, যারা কিনছে তারা একটু লসের সম্ভাবনা বেশি। গত বছর প্রতি বাজারে উঠতো ধরেন 500, 600, 1000 মন। এবার সর্বোচ্চ 200 থেকে 300 মন বা 400 মন উঠে, মানে 4-এর 1 ভাগ উঠে, 3 ভাগই নাই। একটি লটকন গাছে সাধারণত 7 থেকে 9 মন ফল পাওয়া যায়। এবছর কোনো গাছেই 1 মনের বেশি ফল ধরেনি। বৃষ্টি মতো হয়েছে না সময় মতো, যার ধরুন আর যাওয়াই আছে তার ধইরা পড়ে গেছে। লটকন হচ্ছে একবারে কম, ঠিক আছে, কম হওয়ার কারণে লটকনের দাম অন্য বছরের তুলনায় অনেক বছর বেশি। আমরা কৃষকদের সার ব্যবস্থাপনা, কীটনাশক ব্যবস্থাপনা সহ গাছের বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা আছে, যেগুলা কৃষকদের সময় মতো করার জন্য আমরা উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস তথা জেলা অফিস থেকে সবসময় নির্দেশনা প্রদান করি। চলতি বছর নরসিংদী জেলায় 1800 হেক্টর জমিতে হয়েছে লটকনের চাষ, যেখান থেকে 30,000 মেট্রিক টন লটকন উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু এই লক্ষ্যমাত্রা অর্জন না হবারই এবার সম্ভাবনা বেশি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, লটকনের খবর জানছিলাম, মৌসুমি ফলের খবরই জানবো আবারও। বিদেশি জাতের আম আবাদ বাড়ছে পার্বত্য জেলা বান্দরবানে। সুস্বাদু সব আমের চাহিদাও কিন্তু রয়েছে ব্যাপক। দর্শক, এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমরা একটি প্রতিবেদন দেখে নিয়ে যাব। দেশি বিদেশি আমে জমজমাট বান্দরবনের পাহাড় টিলা। একসময়ে শুধু দেশি আম উৎপাদন হলেও এখন নানান জাতের বিদেশি আমের আবাদ করছেন পাহাড়ের আম চাষিরা। ভালো উৎপাদন হয় খুশি তারা। মোটামুটি ফলন খারাপ আসে নাই। আর আমরা চেষ্টা করছি মানুষজনকে নিরাপদ ফল খাওয়ানোর জন্য। গত বছরের তুলনায় এবছর আরও বেশি ফলাফল পাবো এবং ভালো দামে বিক্রি করতে পারবো। দেশীয় জাতের রাঙ্গুই, রূপালীর পাশাপাশি মিয়াজাকি, কাটিমন, কিউজাই সহ নানা নামের পসরা সেধেছে জেলার বিভিন্ন স্থানে। বিক্রিও হচ্ছে দেশি আমের চেয়ে 2 গুণ থেকে 3 গুণের বেশি। গত বছর থেকে এবছর আমার চাহিদা ভালো, আপনার ব্যবসা করে আমরা খুব লাভবান হচ্ছি। হারিবাঙ্গা আছে, ল্যাংরা আছে, হিমসাগর আছে, দেশি আম আছে, তারপর রেড পালমা বিদেশি বান্দরবান উৎপাদন হয় এখন বর্তমানে। চাষিদের বিনামূল্যে বীজ, সার, কৃষি যন্ত্রপাতি ও প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করা হচ্ছে বলে দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। ব্যাগিং করা, হট ওয়াটার ট্রিটমেন্ট করা, আমের সংরক্ষণ ক্ষমতা বাড়ানোর জন্য এই প্রশিক্ষণগুলো আমরা দিয়ে থাকি এবং বাগানে পরিচর্যার জন্য কিছু প্রদর্শনীও করা থাকে। আর প্রদর্শনীর বাইরের কৃষকদেরকেও আমরা ট্রেনিংয়ে ডাকি, কৃষকদেরকে উদ্বুদ্ধকরণ ভ্রমণে নিয়ে যাই যে এই উত্তম কৃষি চর্চার মাধ্যমে কিভাবে রপ্তানিযোগ্য আম উৎপাদন করা যায়। এবার জেলায় 10,346 হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় 1,16,000 টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, 25 জুন এই দিনটি আপনাদের কিংবা আপনাদের প্রিয়জনের যাদের জন্মদিন, তাদের এই বিশেষ দিনটিতে সকাল 24 পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, 25 জুন এই দিনটিতে আপনাদের পাশাপাশি আজকের এই দিনে কোন কোন বিখ্যাত ব্যক্তি জন্ম নিয়েছেন আমরা এক নজরে জানবো, তাদের শুভেচ্ছা জানাবো, সেই সাথে সাথে তাদের কয়েকটি বিখ্যাত কাজ নিয়েও আমরা জেনে নেব।
1900 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী জর্জিয়া হেল। তিনি চার্লি চ্যাপলিনের দ্য গোল্ড রাশ এবং দ্য গ্রেট গ্রেটসবি চলচ্চিত্র অভিনয়ের জন্য বিখ্যাত। জর্জিয়া 1922 সালে মিস শিকাগো খেতাব অর্জন করেন। 1920-এর দশকের শুরু থেকে তার অভিনয় কর্মজীবন শুরু হয়। 1903 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ইংরেজ সাহিত্যিক ও রাজনৈতিক লেখক এরিক আর্থার ব্লেয়ার। বিশ্ব সাহিত্য অঙ্গনে তিনি জর্জ অরওয়েল ছদ্মনামে সমাধিক পরিচিত। তার দুটি উপন্যাস অ্যানিম্যাল ফার্ম ও 1984 বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থের তালিকায় স্থান পেয়েছে। তিনি আজীবন স্বৈরাচার এবং একদলীয় মতবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। 1913 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ফরাসি ভাষী কবি ও লেখক এমে ফেরন দাভিদ সেজার। তিনি ফরাসি ভাষী সাহিত্যে নেগ্রিচুড আন্দোলনের প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন। সমগ্র আধুনিক ফরাসি সাহিত্যের এক দুর্লভ কবি এবং কৃষ্ণাঙ্গ স্বাধিকার রক্ষার অন্যতম সহযোগী যোদ্ধা ছিলেন। দেশে ফেরার খাতা তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। 1963 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বুকার পুরস্কার বিজয়ী একজন কানাডীয় সাহিত্যিক ইয়ান মার্টেন। 27 বছর বয়সে তিনি লেখালেখিকে পেশা হিসেবে বেছে নেন। নানা দেশের নানা রকম ঐতিহ্যের সাথে পরিচয় তার লেখাকে গভীরভাবে প্রভাবিত করেছে। তিনি 2002 সালে সম্মানজনক বুকার পুরস্কার লাভ করেন। 1974 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী কারিশ্মা কাপুর। 17 বছর বয়সে অভিনয় আত্মপ্রকাশ ঘটান ভারত ভূষণের বিপরীতে প্রেম কায়েদী চলচ্চিত্রের মাধ্যমে। তার বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রগুলো হল জিগার, আনাড়ি, রাজাবাবু, কুলি নাম্বার 1, গোপী কিষাণ। দর্শক, জন্মদিন নিয়ে জানতে জানতে আয়োজনের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। দেখা হবে নতুন দিনে নতুন সব তথ্য আর আয়োজন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন। শুভ সকাল।